জিমিন নূরকে কল দিয়ে বেলকনিতে আসতে বলে। জিমিনের কথা অনুযায়ী নূর বেলকনিতে এসে দেখে জিমিন ওদের বাসার নিচে দাঁড়িয়ে আছে। নূরকে দেখে জিমিন ইশারা দিয়ে নিচে আসতে বলে। তখন নূর জিমিনকে ইশারা দিয়ে বলে যে ওর বাবা বাইরে থেকে দরজা লক করে গিয়েছে, তাই ও নিচে আসতে পারবে না। এটা শুনে জিমিন অনেকটা চিন্তায় পড়ে যায়। অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পরে জিমিন নূরকে বলে যে একটা দড়ি দিয়ে তারপরে নিচে নেমে আসতে, কিন্তু নূরদের বাসায় তো কোনো দড়ি নেই, তাহলে কিভাবে নিচে নেমে আসবে। তখন জিমিন নূরকে বলে যে বিয়ের লুঙ্গি একটার পর একটা গিট দিয়ে তারপরে ওইটা বেয়ে নিচে নেমে আসতে। জিমিনের কথা অনুযায়ী নূর বিয়ের লুঙ্গি একটার পর একটা গিট দেয়, এরপরে ওইটা বেয়ে নিচে নামতে শুরু করে। কিন্তু কিছুটা নামার পরে ওর ছোট্ট হাত দিয়ে দেওয়া গিট খুলে যায় আর সাথে সাথে ও নিচে পড়ে যায়, কিন্তু তখনই জিমিন নূরকে ধরে ফেলে, যার কারণে নূর কোনো ব্যথা পায় না। এরপরে মামা ভাগ্নি মিলে খুশি মনে ঘুরতে চলে যায়। জিমিন নূরকে কথা দিয়েছিল ও যেদিন কক্সবাজার থেকে ঢাকা চলে আসবে সেদিনই নূরকে নিয়ে ঘুরতে যাবে, তাই এতটা রিস্ক নিয়ে তারপরে নূরকে বাসা থেকে বের করে। এরপরে জিমিন নূরকে নিয়ে সারাদিন ঘুরে দুষ্টামি করে, খাওয়া দাওয়া করে, পার্কে ঘুরতে যায়, নূরকে নিয়ে পার্কের খেলনায় চড়ে। মোট কথা হলো আজকের দিনটা মামা ভাগ্নি খুব সুন্দরভাবে কাটায়। এইদিকে জিমিন ওর ভাগ্নির সাথে সারাদিন অনেক আনন্দের সাথে কাটাচ্ছে, অন্যদিকে কাফিয়া টেনশন করতে করতে শেষ হয়ে যাচ্ছে। জিমিনের নাম্বার অনেকবার কল দিয়েছে, কল ধরে না। থানা থেকে সেই দুপুরের দিকে বের হয়েছে, এখন রাত প্রায় 7:30টার উপরে বাজে, কিন্তু জিমিনের কোনো খবর নেই। জিমিন ফোন ধরছে না দেখে কাফিয়া ভিকে অনেকবার কল দেয়, কিন্তু ভিও কল ধরে না। তাই কাফিয়া সোজা ভিয়ের সিএনজি স্ট্যান্ড চলে যায়। গিয়ে দেখে ভি মাত্রই সিএনজি জমা দিয়ে বাড়ির দিকে যাচ্ছে। কাফিয়া জিমিনের কাছে গিয়ে সবকিছু বলে। কাফিয়ার থেকে সবকিছু শোনার পরে ভি কাফিয়াকে বলে, আপনার হাজবেন্ড হারিয়ে গেছে, এজন্য তো আপনি থানায় যাবেন, থানায় গিয়ে মিসিং কেস করবেন। এখানে আসছেন কেন? থানায় কেন যাব? ও কি হারাইছে নাকি? নিশ্চয়ই আবার কোনো মেয়ের সাথে লটর পটর করতেছে, আর আপনি আমাদের দুজনের পক্ষ থেকেই গার্ডিয়ান, তাই আপনার কাছে আসছি। আবার লটর পটর করতেছে? হ্যাঁ, যে পুরুষ 17 বছর বয়সে মেয়েদের হাত ধরে টানাটানি করে, সে এই বয়সে এসে মেয়েদের সাথে কি করবে একটু ভেবে দেখেন। এর মানে জিমিন সবকিছু বলে দিছে? বলছে। এই জন্যই বউর কাছে কখনো সত্য বলতে নেই। এবার বোঝো ঠেলা কেমন লাগে। শুনুন কাফিয়া, ছেলেরা শুধু মেয়েদের নিয়ে ব্যস্ত থাকে না, মেয়েদের ছাড়াও ওদের অনেক কাজ থাকতে পারে। আর এমনও তো হতে পারে ও কোনো বিপদে পড়েছে, তাই আসতে পারছে না বা ফোন কল ধরছে না। হ্যাঁ, হতে পারে, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে ও নিশ্চয়ই কোনো মেয়ের সাথে আছে। এটা মনে হওয়াটা স্বাভাবিক, কারণ আপনি বউ, আর জামাই কোথাও গেলে বউয়েরা সবার আগে এটাই চিন্তা করে যে নিশ্চয়ই ও কোনো মেয়ের সাথে আছে। যাই হোক, আপনাদের মধ্যে সব ঠিকঠাক হয়ে গেছে? হ্যাঁ, সেটা তো অনেক আগেই ঠিকঠাক হয়ে গেছে। এত তাড়াতাড়ি সব ঠিকঠাক হয়ে গেল? ও কোনো সন্দেহ করেনি আপনাকে? না। আমার কাছে ব্যাপারটা কেমন যেন ঘটকা লাগছে। যাই হোক, সব মিটমাট হয়ে গেলে তো ভালোই। তারপরও সাবধানে থাকবেন, কারণ জিমিন কিন্তু খুব চতুর ছেলে। আরে আপনি ওকে যতটা চতুর ভাবছেন অতটা চতুরও নয়, আর আপনি ওকে যতটা বলদ ভাবছেন অতটা বলদও নয়। বি কেয়ারফুল। এদিকে জিমিন নূরকে নিয়ে নূরদের বাসায় আসে, কিন্তু বাসার ভিতরে যেতে পারে না, কারণ দরজা বাইরে থেকে লক করা আর ওদের কাছে চাবি নেই। তাই জিমিন সিদ্ধান্ত নেয় যে নূরকে কাঁধে করে বিল্ডিং এর পাইপ বেয়ে তারপর ওদের বাসায় দিয়ে আসবে। এতে বেশি একটা কষ্ট হবে না, কারণ ওদের বাসা দোতলা। জিমিনের এই কথা শুনে নূর অনেকটা রাগ করে, কারণ এই সিদ্ধান্ত যদি আগে নিত তাহলে ওকে লুঙ্গি বেয়ে তারপরে নিচে আসতে হতো না। যাই হোক, এরপরে জিমিন নূরকে কাঁধে করে বিল্ডিং এর পাইপ বেয়ে ওদের বাসায় নিয়ে যায়। নূরকে বাসায় পৌঁছে দেওয়ার পরে জিমিন যখন ফেরত আসতে যাবে তখন নূর জিমিনকে বলে, প্রায় 8টা বেজে গেছে, তুমি বরং এখানে রাতের খাবারটা খেয়ে যাও। না আম্মাজান, আমি বাসায় গিয়ে খাবো। বাসায় যেতে যেতে তোমার অনেক দেরি হয়ে যাবে, এখানে খেয়ে যাও, আমি তোমার জন্য রান্না করেছি তো। রান্না করেছো? তুমি রান্না করতে পারো? হ্যাঁ, রান্না করতে পারি তো, খুব ভালো রান্না করতে পারি। আমার বাবা আমার রান্না অনেক পছন্দ করে, তুমি একবার খেয়ে দেখো, তোমারও পছন্দ হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তো খেতেই হবে, আমার আম্মাজান রান্না করছে বলে কথা, না খেয়ে কি যেতে পারি? আম্মাজান, এগুলো কি খাবার? পোলাও, রোস্ট, গরুর মাংস, তারপরে তোমার জন্য সবজিও রান্না করেছি, সালাদ বানিয়েছি। আমি জানি তুমি ডায়েট করতেছো, এই জন্য। আবার তরকারিতেও তেল কম দিচ্ছি, যাতে তোমার ডায়েটে কোনো প্রবলেম না হয়। এত কিছুর কি প্রয়োজন ছিল? হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। জিমিন, তুই সত্যি সত্যি একটা গাধা। 4.5 বছরের একটা বাচ্চার কাছে তুই আশা করছিলি সত্যিকারের রান্না? আমি বরং তরকারিগুলো গরম করে দিই, ঠান্ডা হয়ে গেছে তো।
হ্যাঁ দাও। এই নাও, বেশি করে খাবার খাবে কিন্তু। হ্যাঁ অবশ্যই খাবো। পোলাওটা অনেক ভালো হয়েছে, বাবা খেয়ে বলেছে খুব মজা হয়েছে, অনেক ঘ্রাণ বেরিয়েছে দেখো। হ্যাঁ অনেক ঘ্রাণ। এত ঘ্রাণ, আমার নাক বন্ধ হয়ে আসতেছে। তাড়াতাড়ি দাও, ঘ্রাণে আমার আরো বেশি ক্ষুধা পেয়ে গেছে। দিচ্ছি দিচ্ছি, পাগল ছিল এতক্ষণ খেতেই চায়নি, এখন পাগল হয়ে গেছে। এই নাও। থ্যাংক ইউ। এরপরে জিমিন খেতে নিলে নূর সাথে সাথে জিমিনের হাত ধরে ফেলে। এই মা, সত্যি সত্যি খাচ্ছ কেন? বাচ্চাদের খাবার সত্যি সত্যি খেতে নেই তো। বাবা বলে বাচ্চাদের খাবার সত্যি সত্যি খেলে পেট ভরে না, মিছামিছি খেতে হয়, তাহলে পেট ভরে। ও হ্যাঁ তাই তো, আমি তো ভুলেই গেছি। হ্যাঁ হ্যাঁ, বাচ্চাদের খাবার তো মিছামিছি খেতে হয়, তাহলেই তো পেট ভরে। থ্যাংক ইউ আম্মা জান মনে করিয়ে দেওয়ার জন্য। এরপরে আর কি, জিমিন তার আম্মা জানের রান্না মিছামিছি খেয়ে তারপরে বাসায় চলে যায়। বাসায় গিয়ে দেখে যে কাফিয়া মুখ ফুলিয়ে বসে আছে। কি হয়েছে আমার বাবু সোনার, এভাবে মুখ ফুলিয়ে বসে আছে কেন? কোথায় ছিলে এতক্ষণ? তুমি ফোন ধরোনি কেন? ও ফোনটা সাইলেন্ট করা ছিল, এজন্য দেখতে পাইনি। তুমি কল দিয়েছিলে? আসলে থানায় অনেক কাজের চাপ ছিল তো, এই জন্য আর কি। ও আচ্ছা, থানা থেকে বেরিয়েছো কখন? এই তো কিছুক্ষণ আগে, থানা থেকে বের হয়েই তো বাসায় চলে আসলাম। সোজা বাসায় চলে আসছো, কোথাও যাওনি? না কোথাও যাইনি তো। ভালো। আচ্ছা খাবার খেতে আসো। খাবার কিভাবে খাবো? মিছে মিছে খাবার দিয়ে তো পেট ভরা। মিছে মিছে খাবার দিয়ে পেট ভরা মানে? এই মিছে মিছেটা কি? তুমি মিছে মিছে মানি জানো না? মিছে মিছে মানি হলো মিছে মিছে। মিছে মিছে? পাগল হয়ে গেছো নাকি? না পাগল হবো কেন, চলো খাবার খেতে চলো, ক্ষুধা লাগছে অনেক। বাবু সোনা, তুমি এটা চায়ের সাথে কি গোলাচ্ছ? ইঁদুর মারার বিষ। ইঁদুরের বাচ্চা মারার জন্য বাজার থেকে কিছুদিন আগে নিয়ে এসেছিলাম, ভাবতে পারিনি হাঁসের বাচ্চাকে মারার জন্য কাজে লাগবে। হ্যাঁ কি বলো এসব? আমাকে মারবে কেন? আমি কি করছি? কাফিয়া চায়ের কাপ টেবিলে জোরে শব্দ করে রেখে জিমিনের শার্টের কলার শক্ত করে চেপে ধরে বলে, কি করছস তুই বুঝতে পারতেছস না? তুই থানা থেকে বের হইছস দুপুর 2:30 বাজে, আর আমাকে বলস তুই কিছুক্ষণ আগে থানা থেকে বের হইছস। তুই কি আমাকে অন্য সব মেয়ের মতো হাবা গোবা বলদ ভাবছস? না বাবু সোনা, বাবু সোনা তোর গোষ্ঠীর বাবু সোনা, বাবু সোনা রাগ করে না, আমি বলতেছি প্লিজ সোনা একটু ঠান্ডা হও। এরপরে জিমিন কাফিয়াকে সবকিছু বলে। জিমিনের মুখে সব কথা শুনে কাফিয়া জিমিনের শার্টের কলার ছেড়ে দেয় আর শান্ত গলায় বলে, তো এইসব আমার কাছ থেকে লুকানোর কি প্রয়োজন ছিল? আমি কি নিষেধ করতাম? নিষেধ করতে না, কিন্তু তুমি যদি ভিকে বলে দিতে তাহলে কি হতো? ভি জানতে পারলে কি সমস্যা? সমস্যা আছে অনেক, ভি আমাকে পছন্দ করে না। এটা কোনো যুক্তিসম্মত কথা বললা? তুমি ভি এর গার্লফ্রেন্ড আর ভি তোমাকে পছন্দ করবে না। একদম ফালতু কথা বলবে না কাফিয়া। স্বামীর সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? নিজের স্বামীকে অন্য একটা ছেলের গার্লফ্রেন্ড বলতে তোমার লজ্জা করে না? তুমি নারী নামে কলঙ্ক। দেখ কিভাবে হাসতেছে বেদব বেডি। পরের দিন জিমিন কাফিয়াকে নিয়ে শপিং মলে যায় কাফিয়াকে শপিং করিয়ে দিতে। আর মেয়েদের শপিং করিয়ে দিলে সকল রাগ অভিমান ধুলোর মতো আকাশে উড়ে যায়। কাফিয়া শপিং করছিল, হঠাৎ ওর চোখ পড়ে একটা মেয়ের দিকে। মেয়েটার দিকে চোখ পড়তেই কাফিয়ার চোখে অগ্নিশিখা ভেসে ওঠে। ও ক্ষুধার্ত বাঘিনীর ন্যায় মেয়েটার দিকে তাকিয়ে থাকে। এর মধ্যে জিমিনের ইমার্জেন্সি কল আসার কারণে ও শপিং মল থেকে বের হয়ে যায়। জিমিন শপিং মল থেকে বের হওয়ার সাথে সাথে কাফিয়া মেয়েটাকে ফলো করে। মেয়েটা লিফটে উঠে দরজা বন্ধ করবে, তখনই লিফটের দরজার সামনে কাফিয়া দাঁড়ায়। কুত্তার বাচ্চা। তুই আমারে মারবি? আমারে? তুই ভুইলা গেছস আমি কে? আর তুই বাইচা গেলি কেমনে? কুত্তার পরান না, এই জন্য চাই নাই সহজে।
জিমিন, ডোন্ট ওয়ারি, জাস্ট ওয়েট, আই এম কামিং। অ্যারেস্ট হার। ইয়েস স্যার। এরপরে জিমিন দ্রুত কাফিয়ার কাছে যায়, গিয়ে দেখে কাফিয়া সেন্সলেস হয়ে গেছে। জিমিন কাফিয়ার সামনে হাঁটু ভাঁজ করে বসে, এরপরে ওর পা থেকে জিন্স প্যান্ট হালকা একটু উপরে তুলে ওর পায়ের ক্ষত স্থানে আলতো করে হাত বুলিয়ে ফিসফিস করে বলে, বাবু সোনা, জিমিনের নিশানা করা স্থান জিমিন কখনো ভোলে না। নিজের হাতের গুলি করা স্থান আমি এত সহজে ভুলে যাব? সব বুঝেও এতদিন না বুঝার ভান করেছিলাম শুধুমাত্র আজকের দিনটার জন্য। ফাইনালি সেই দিনটা চলেই আসছে। এখন এই চোর পুলিশের খেলাটা বন্ধ করতে হবে বাবু সোনা। এরপরে জিমিন কাফিয়ার পা সুন্দর করে ঢেকে দেয় আর রুস্তমকে ডেকে বলে, রুস্তম, ইয়েস স্যার। কল দ্য অ্যাম্বুলেন্স। ইয়েস স্যার। আর হ্যাঁ, কাফিয়ার সেন্স ফেরার পরে কাফিয়া যেন কিচ্ছু টের না পায় যে এগুলো আমাদের প্ল্যানিং ছিল। স্যার, আপনার কি বিশ্বাস হয় যে ম্যাম হারকিউলিস? আমার বিশ্বাস হয় না। আমাদের বিশ্বাস অবিশ্বাসের উপর এটা নির্ভর করবে না যে সে অপরাধী নাকি অপরাধী নয়, এটা নির্ভর করবে আদালতের রায়ের উপরে। তাই নিজের বিশ্বাস অবিশ্বাসকে নিজের মধ্যে সীমাবদ্ধ রাখো। যাই হোক, একজনকে তো পেয়ে গেছে, এখন আর একজনকে পাওয়া বাকি। এরপরে জানা যাবে যে এই দুজনের মধ্যে লিডার কে, আমার বউ নাকি আমার বউয়ের ক্রাইম পার্টনার। আর আমার বউটা খুব খুব খুবই বোকা। সে ভেবেছে এই কয়েকদিনে আমি তার প্রেমে পড়ে গিয়েছি। ও আমার কিউট অর্ধাঙ্গিনী, তুমি কি করে ভাবলে আমি মাত্র 1 সপ্তাহের মধ্যে তোমার প্রেমে পড়ে যাব? তুমি হয়তোবা ভুলে গেছো আমি ফ্লার্টিং কিং। আমার ফ্লার্টিং এর মাধ্যমে মেয়েদের প্রেমে পড়তে বাধ্য করি। বিয়ের পরে আমি যখন তোমার পায়ে ক্ষত দেখেছিলাম, সেদিন থেকেই আমি তোমাকে সন্দেহ করতে শুরু করি। এরপরে ক্রাইম স্পটে পাওয়া ইয়াররিং আর তোমার ইয়াররিং সেম টু সেম। এছাড়া আমার ঘরে থেকে আমারই ল্যাপটপ দিয়ে এই মেয়েটাকে বারবার সার্চ করা। একজন স্মাগলার, নারী পাচারকারী মেয়েকে পাওয়ার জন্য তুমি এত বেশি উতলা কেন হয়ে উঠেছিলে? এটা তো আমাকে জানতে হবে বাবু সোনা, আর আমি খুব শীঘ্রই এটা জানবো।